ট্রাম্পের ক্লিন গাজার বিকল্প উপস্থাপন মিশরের বাসিন্দাদের না সরিয়েই উপত্যকা পুনর্গঠনে $53 বিলিয়ন 5 বছর মেয়াদী পরিকল্পনা সম্মতি আরব। অন্যরা 2 মেয়াদে যা করতে পারেনি তা মাত্র 53 দিনে করেছে দাবি ট্রাম্পের। কংগ্রেসে প্রথম ভাষণেই নজিরবিহীন প্রতিবাদের মুখে মার্কিন প্রেসিডেন্ট। পরাশক্তিদের পাল্টাপাল্টি শুল্ক আরোপের উত্তপ্ত বিশ্ব বাণিজ্য যুদ্ধ পরিস্থিতির পাশাপাশি তৈরি হচ্ছে নতুন মেরুকরণ, মত বিশ্লেষকদের। আমন্ত্রণ যমুনা নিউজে। দর্শক, যমুনা আইডেস দেখছেন, আপনাদের সঙ্গে আমি জান্নাতুল কুলি আছি। ট্রাম্পের ক্লিন গাজা মিশনের বিকল্প নিয়ে হাজির হয়েছেন আরব নেতারা। বাসিন্দাদের না সরিয়েই গাজা পুনর্গঠনে 5 বছর মেয়াদী পরিকল্পনা উপস্থাপন করেছে মিশর। মঙ্গলবার কায়রোর বিশেষ সম্মেলনে $53 বিলিয়ন বাজেটের ওই প্রস্তাবে সম্মতি দিয়েছে আরব নেতারা। তবে এরই মধ্যে প্রস্তাবের বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে অনিশ্চয়তার মধ্যে মঙ্গলবার মিশরের আয়োজনে কায়রোয় আরব নেতাদের বিশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যান্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস, আরব লীগ মহাসচিব আহমেদ আবুল ঘেইত এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। বাসিন্দাদের উচ্ছেদ করে ট্রাম্পের বিলাসবহুল গাজা গড়ে তোলার পরিকল্পনার বিপরীতে নতুন প্রস্তাব তুলেছে মিশর, যেখানে বাসিন্দাদের না সরিয়েই 3 ধাপে উপত্যকার সংস্কারের কথা বলা হয়েছে। কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের তত্ত্বাবধানে গঠন করা হবে বিশেষ কমিটি। জঞ্জাল সরিয়ে রাস্তাঘাট নির্মাণ, বাস্তুচ্যুতদের ঘরে ফেরার সুযোগ তৈরি ও আবাসনের ব্যবস্থা, সমুদ্র বন্দর ও বিমানবন্দর পুনর্নির্মাণ, পানি ও টেলিযোগাযোগ ব্যবস্থা সংস্কার করা হবে ধাপে ধাপে। জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের লক্ষ্যও রয়েছে। ফিলিস্তিনি ভাইদের সাথে সমন্বয়ের ভিত্তিতে কাজ করেছে মিশর, যাতে স্বাধীন একটি কমিটি গঠন করা যায়, যেখানে আস্থাভাজন এবং দক্ষ ফিলিস্তিনিরা থাকবে। ত্রাণ ব্যবস্থাপনা সহ অন্তর্বর্তীকালীন বিভিন্ন কর্মসূচি তত্ত্বাবধান করবে তারা, যাতে ফিলিস্তিনিরা নিজ ভূমে ফিরতে পারে। এই প্ল্যাটফর্ম থেকে সব দেশকে মিশরের উদ্যোগে শামিল হওয়ার আহ্বান জানাই। মিশরের প্রস্তাবে একমত হয়েছেন আরব নেতারা। গাজার রাজনৈতিক ও নিরাপত্তাজনিত দায়িত্ব পালনে ভূমিকা রাখতে চান বলে জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি জাতীয় ঐক্য জোরদারে ভূমিকা রাখতে চাই। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রশাসনিক সংস্কার প্রয়োজন। বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি পরিচালনায় ফিলিস্তিনি জনগণের বৈধ প্রতিনিধি পিএলও হামাসের সাথেও বিভিন্ন সময় আলোচনার উদ্যোগ নিয়েছি, তবে দুঃখজনকভাবে কোনো ফলাফলে পৌঁছানো যায়নি। আগামী শুক্রবার জেদ্দায় ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির সম্মেলনে প্রস্তাবটি অনুমোদনের জন্য উত্থাপন করবেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তা। গাজা পুনর্গঠনে মিশরের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে হামাস। কায়রোর প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামাসের হামলা পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নেওয়া হয়নি বলে অভিযোগ করেছে তেল আবিব। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দ্বিতীয় দফায় দায়িত্ব নেওয়ার পরই একের পর এক রদবদল, উলটপালট করেছেন ডোনাল্ড ট্রাম্প। কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া প্রথম ভাষণে দাবি করলেন এটা কেবলই শুরু। বলেন 43 দিনে তিনি যা করেছেন অনেক প্রেসিডেন্ট তা 8 বছরেও করতে পারেননি। মাত্র 1 ঘন্টা 40 মিনিটের বক্তব্যে অভিভাষণ, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গ্রিনল্যান্ড সহ নানা ইস্যুতে নিজ অবস্থানের সাফাই গাইলেন ট্রাম্প। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর কংগ্রেসে দেয়া প্রথম ভাষণেই রেকর্ড গড়েছেন ডোনাল্ড ট্রাম্প। 1 ঘন্টা 40 মিনিট ধরে বক্তব্য দেন তিনি, যা মার্কিন পার্লামেন্টের যৌথ অধিবেশনে কোনো প্রেসিডেন্টের দীর্ঘতম ভাষণ। এর আগে 2000 সালে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে 1 ঘন্টা 28 মিনিট বক্তব্য দিয়েছিলেন বিল ক্লিন্টন। জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর অভিবাসন বিরোধী কঠোর অবস্থান নিয়েছেন ট্রাম্প। ইউক্রেন ইস্যুতে ইউরোপের সাথে বাড়িয়েছেন দূরত্ব, শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন কানাডা, মেক্সিকো, চীনের মতো দেশের সাথে। গাজা দখলের পরিকল্পনাও করেছেন। নিজ প্রশাসনের নেয়া এসব পদক্ষেপে সাফাই গিয়েছেন কংগ্রেসের দীর্ঘ ভাষণে। একই সাথে দাবি করেছেন এটি কেবল শুরু।
6 সপ্তাহ আগে আমি এই ক্যাপিটলের নিচে দাঁড়িয়ে আমেরিকার স্বর্ণযুগের সূচনার ঘোষণা দিয়েছিলাম। সে সময় থেকেই যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে সফল যুগ প্রতিষ্ঠায় নিরলস কাজ করে যাচ্ছি। আমরা মাত্র 43 দিনেই অনেক প্রশাসনের 4 কিংবা 8 বছরের শাসনের চেয়ে বেশি অর্জন করে ফেলেছি। বলতে চাই, এটি কেবলই শুরু। মার্কিন সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যের কথা জানিয়েছেন ট্রাম্প। নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোম তৈরিতে অর্থ বরাদ্দ দিতে আহ্বান জানিয়েছেন কংগ্রেসের প্রতি। কমান্ডার ইন চিফ হওয়ায় আমার লক্ষ্য ভবিষ্যতে সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী করে তোলা। প্রথম ধাপ হিসেবে আমি কংগ্রেসকে বলবো, মাতৃভূমি রক্ষায় গোল্ডেন ডোম মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য তহবিল বরাদ্দ দিন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, শান্তির জন্য প্রস্তুত রাশিয়া। রাশিয়ার সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা শান্তির জন্য প্রস্তুত বলে জোরালো সংকেত পেয়েছি। আর তাহলে সেটি কি সুন্দর হবে না? এই পাগলামি বন্ধ করা দরকার। আর যুদ্ধ বন্ধ করতে চাইলে অবশ্যই দুপক্ষের সাথেই কথা বলতে হবে। এখনও গ্রিনল্যান্ড ও পানামা খালের মালিকানা চান ট্রাম্প। ক্ষোভ ঝাড়েন অবৈধ অভিবাসী নিয়েও। অভিযোগ, বাইডেন আমলে 2 কোটির বেশি মানুষ অনুপ্রবেশ করেছে যুক্তরাষ্ট্রে। দীর্ঘ ভাষণে ধনকুবের ইলন মাস্ককেও প্রশংসায় ভাসিয়েছেন ট্রাম্প। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নজিরবিহীন হট্টগোলের সাক্ষী হলো মার্কিন কংগ্রেস। যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় বিরোধীদের তোপের মুখে পড়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পেতে হয় মিথ্যাবাদীর তকমা। চোর উপাধি পেয়েছেন তার ঘনিষ্ঠ সহযোগী এবং শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। অধিবেশনের শুরু থেকেই গোলাপি পোশাকে প্রতিবাদ জানায় ট্রাম্প বিরোধীরা। একই দিন স্বাস্থ্যসেবা প্রকল্প নিয়ে প্রশ্ন তোলায় এক ডেমোক্রেট সিনেটরকে বের করে দেওয়া হয়েছে। মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্টের ভাষণ ঘিরে শুরু থেকেই ছিল উত্তেজনা। প্রতিবাদের অভিনব ভাষা হিসেবে গোলাপি পোশাকে কংগ্রেস চেম্বারে উপস্থিত হন বিরোধীরা। বিলিয়নার বন্ধুদের বাঁচাতে গিয়ে নারীদের সাথে প্রতারণা করছেন ডোনাল্ড ট্রাম্প, এমন অভিযোগ তাদের। ট্রাম্প কংগ্রেসে প্রবেশের পর আরও উত্তপ্ত হয় পরিস্থিতি। প্রতিবাদী ভাষায় লেখা প্ল্যাকার্ডের মাধ্যমে ক্ষোভ জানান বিরোধীরা। তবে বক্তব্য চলাকালে শুরু হয় আসল নাটকীয়তা। ট্রাম্পের একের পর এক দাবিকে মিথ্যা আখ্যা দিয়ে প্ল্যাকার্ড তুলে ধরেন বিরোধীরা। বক্তব্যের এক পর্যায়ে মেডিকেড তহবিল বাতিল নিয়ে প্রশ্ন তোলায় ডেমোক্রেট নেতা আল গ্রিনকে বের করে দেওয়া হয় চেম্বার থেকে। আমি শুধু এটা স্পষ্ট করছিলাম যে ট্রাম্পের মেডিকেড বাতিলের কোনো অধিকার নেই। যে কোনো শাস্তি মাথায় নিতে প্রস্তুত আছি। কিন্তু মানুষের জানার অধিকার আছে যে ট্রাম্প প্রশাসন কিভাবে এই সহায়তা বন্ধের পায়তারা চালাচ্ছে। বিরোধীদের দাবি, ক্ষমতায় যাওয়ার পর থেকে একের পর এক মিথ্যা বলে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ। আমাদের প্রতিবাদের মূল লক্ষ্যই ছিল যে আমরা তাকে অভিবাদন জানাবো না। ট্রাম্প আমাদের সম্মানের যোগ্য না, কারণ তিনি আমেরিকান জনগণের ক্ষতি করছেন, অসম্মান করছেন। তারা সবকিছুই বন্ধ করতে চাইছে। এটা রাজনৈতিক কদাচার। আমাদের নিয়ে এক ধরনের খেলা চলছে, যারা যুক্তরাষ্ট্রের সবচেয়ে দুর্বল নাগরিকদের আঘাত করতে চায়। কংগ্রেসে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ ঘিরে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটনেও বিক্ষোভ করেছে সাধারণ মার্কিনীরা। অনিক রহমান, যমুনা নিউজ। এবার মঙ্গল গ্রহ জয়ের ইচ্ছা প্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার মার্কিন কংগ্রেসে দেয়া এক বক্তব্যে এমনটা জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, মহাকাশে বিশ্ব মানবতাকে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র, আর সেই লক্ষ্যে একদিন মঙ্গল গ্রহের মাটিতে উঠবে যুক্তরাষ্ট্রের পতাকা। প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মহাকাশ জয়ের একের পর এক ইচ্ছা প্রকাশ করেন তিনি। এর আগে শপথ গ্রহণ অনুষ্ঠানে দেয়া ভাষণে রক্তিম গ্রহটিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। We are going to conquer the vast frontiers of science. Said we are going to আমরা বিজ্ঞানের বিশাল সীমানা জয় করতে যাচ্ছি। মহাকাশে মানবতাকে নেতৃত্ব দেবে যুক্তরাষ্ট্র। মঙ্গল গ্রহে আমরা যুক্তরাষ্ট্রের পতাকা উড়াবো, এমনকি তার বাইরেও যাওয়ার চেষ্টা করব। পাল্টাপাল্টি শুল্ক আরোপে উত্তপ্ত বিশ্ব অর্থনীতি। যুক্তরাষ্ট্রের ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তের বিপরীতে পাল্টা কর আরোপ করেছে চীন, কানাডা, মেক্সিকোর মতো দেশগুলো। তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধ পরিস্থিতি। বিশ্লেষকরা বলছে, পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে তৈরি হচ্ছে নতুন মেরুকরণ। যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে অন্য বাজার খুঁজতে চীন সহ ইউরোপের দেশগুলো। আর অন্যদিকে শুল্ক আরোপের সিদ্ধান্তে নিজের পাতা ফাঁদেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পা ফসকাতে পারে, এমন মত অনেকের।
পূর্ব ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী এবার কানাডা মেক্সিকোর উপর 25% বর্ধিত শুল্ক আরোপ কার্যকর করল যুক্তরাষ্ট্র। অন্যদিকে এক মাস যেতে না যেতেই আবারও চীনের ওপর 10% শুল্ক আরোপ ওয়াশিংটনের। বিপরীতে পাল্টা ব্যবস্থা নিয়েছে দেশগুলো। পাল্টাপাল্টি শুল্ক আরোপে এখন অনেকটাই উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। বিশ্লেষকদের মতে বাণিজ্য অংশীদারদের চাপে ফেলতে ট্রাম্প শুল্ক আরোপ করলেও তাতে নেতিবাচক প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। ওয়াশিংটন দেশীয় উৎপাদন বাড়ানো এবং নতুন কর্মসংস্থান তৈরির কথা বললেও তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে যুক্তরাষ্ট্রই। বিশ্ব অর্থনীতিতে তৈরি হতে পারে নতুন মেরুকরণ, সৃষ্টি হতে পারে নতুন বাজার। পাল্টাপাল্টি শুল্ক আরোপে বিশ্ব বাণিজ্যে নতুন মেরুকরণ সৃষ্টি হচ্ছে। ইউরোপীয় দেশগুলো চীনসহ জাপান, অস্ট্রেলিয়ার মতো মার্কিন মিত্রদের কাছে যাওয়ার চেষ্টা করছে। চীনও তাদের বাজারে সুযোগ দিয়ে দেশগুলোর দিকে ঝুঁকছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা তা হলো বিশ্ব বাণিজ্য আর আগের মতো নেই। বিশ্লেষকদের ধারণা, এমন সিদ্ধান্তের ফলে আবারও মূল্যস্ফীতি দেখা দিতে পারে যুক্তরাষ্ট্রে। এমনকি বেড়ে যেতে পারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও। তবুও দর কষাকষির সুযোগ নিতে শুল্ক আরোপের পথই বেছে নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আমরা বাণিজ্য যুদ্ধের মধ্যে আছি। যুক্তরাষ্ট্র তার শুল্ক নীতি ব্যবহার করে দর কষাকষির সুযোগ বাগিয়ে নিচ্ছে, বিশেষত তার মিত্রদের কাছে। কেননা ওয়াশিংটন মনে করে এই দেশগুলোর কারণেই তারা পিছিয়ে পড়ছে। প্রতিবেশী কানাডা এবং মেক্সিকোকে যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ বাণিজ্যিক অংশীদার হিসেবে দেখা হয়ে থাকে। দেশটির বাণিজ্যকৃত মোট পণ্যের 30% আমদানি রফতানি হয় দুদেশে। পরিসংখ্যান বলছে, যার পরিমাণ আনুমানিক $1.6 ট্রিলিয়ন বেশি। অন্যদিকে কৃষিজাত পণ্য রফতানিতে চীনের উপর ব্যাপকভাবে নির্ভরশীল যুক্তরাষ্ট্র। অনিক রহমান, যমুনা নিউজ। ডোনাল্ড ট্রাম্পের সাথে সৃষ্ট ঝামেলা মিটমাট করতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘমেয়াদী শান্তির লক্ষ্যে ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে কাজ করতে প্রস্তুত তিনি। এক্স হ্যান্ডেলে দেয়া দীর্ঘ পোস্টে এসব কথা জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট। সম্প্রতি হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়া বিবাদকে দুঃখজনক আখ্যা দেন তিনি। বলেন, এটাই সময় সবকিছু ঠিকঠাক করার। রাশিয়ার সাথে যুদ্ধ বন্ধে দ্রুত কাজ করতে প্রস্তুত এমনটাও জানান জেলেনস্কি। আর এই ইস্যুতে কয়েকটি ধাপের রূপরেখাও তুলে ধরেন তিনি। বন্দি বিনিময়ে, জ্বালানি ও বেসামরিক স্থাপনা, মিসাইল, দূরপাল্লায় ড্রোন ও বোমা হামলা বন্ধ, একই সাথে সাগর অঞ্চলেও যুদ্ধবিরতির কথা বলেন তিনি। রাশিয়া এসব বিষয়ে রাজি হলে খুব দ্রুত কাজ করতে চান চূড়ান্ত চুক্তির জন্য। যুক্তরাষ্ট্রের সাথে খনিজ চুক্তিতেও ইউক্রেন প্রস্তুত এমনটা জানান তিনি। আর এর আগে কিয়েভকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দেন ট্রাম্প প্রশাসন। মার্কিন সামরিক সহায়তা ছাড়া কি রাশিয়ার বিপরীতে টিকতে পারবে ইউক্রেন, নাকি ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিজয়ী খেতাব পেতে যাচ্ছে মস্কো? বিশ্লেষকরা বলছেন, এত বিশাল অঙ্কের শূন্যস্থান পূরণ করতে গেলে বেগ পেতে হবে গোটা ইউরোপকে। দ্বিগুণ হারে সহায়তা দিয়েও যুক্তরাষ্ট্রের শূন্যস্থান পূরণ করা সম্ভব নয়, এমনটা মনে করছেন তারা। এমনকি রণাঙ্গনে কোনো কোনো ক্ষেত্রে পুরোপুরি ওয়াশিংটনের উপরই নির্ভরশীল কিয়েভ, যা কাটিয়ে ওঠা সহজ হবে না। মিসাইল থেকে শুরু করে মর্টার, ট্যাঙ্ক থেকে শুরু করে হেলিকপ্টার, কি নেই কিয়েভকে দেয়া মার্কিন সামরিক সহায়তায়? 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকেই ইউক্রেনের সর্বোচ্চ সামরিক সহায়তাকারী দেশের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র। জার্মান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কিয়েল ইনস্টিটিউটের তথ্যানুযায়ী গেল 3 বছরে কিয়েভের পেছনে প্রায় $120 বিলিয়ন ঢেলেছে ওয়াশিংটন, যার সিংহভাগই গেছে সামরিক সহায়তা খাতে। পরিসংখ্যান বলছে, এ পর্যন্ত ইউক্রেনকে আনুমানিক $66 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এবার কিয়েভের কাছ থেকে পুরোপুরি হাত উঠে গেল ওয়াশিংটনের, যা গেম চেঞ্জার হিসেবে ধরা দেবে রাশিয়া ইউক্রেন যুদ্ধে। বিশ্লেষকদের মত, পর্যাপ্ত অস্ত্র সহায়তা না পাওয়ায় সক্ষমতা হারাবে জেলেনস্কি বাহিনী। রুশ সেনাদের বিপরীতে সর্বোচ্চ 3 থেকে 4 মাস টিকতে পারবে ফ্রন্টলাইনে। যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া ইউক্রেন 3 থেকে 4 মাস টিকে থাকতে পারবে, খুব বেশি হলে তা 6 মাস পর্যন্ত গড়াতে পারে। কিন্তু ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষার ব্যবস্থার বিস্ফোরকের ক্ষেত্রে বিপাকে পড়তে হতে পারে, কেননা পেট্রিয়ট মিসাইল সিস্টেমের বিস্ফোরক তৈরির সক্ষমতা ইউরোপের নেই। এটা শুধু যুক্তরাষ্ট্রই পারবে। তবে বিশাল এই শূন্যস্থান কি পূরণ করতে পারবে ইউরোপ? এমন প্রশ্নের বিপরীতে বিশ্লেষকদের উত্তর নেতিবাচক। ইউরোপের জন্য এই শূন্যস্থান পূরণ করা কষ্টকর। ফ্রান্স, যুক্তরাজ্য পারমাণবিক শক্তিধর হলেও তারা যথেষ্ট নয়। অবশ্যই এখানে আরো বৃহত্তর জোটের দরকার। এখানে এমন দেশের দরকার যারা রাশিয়ার বিরুদ্ধে ফ্রন্ট লাইনে, যারা মস্কো থেকে হুমকি পাচ্ছে। জার্মানি এমন দেশ হতে পারে, কেননা তাদের এখন নতুন সরকার।
ইউক্রেনের সরকারি তথ্য বলছে দেশটির প্রয়োজনীয় সমরাস্ত্রের 40% তৈরি হয় কিয়েভে। সবচেয়ে গুরুত্বপূর্ণ 30% সরবরাহ করে থাকে যুক্তরাষ্ট্র, আর বাকি 30% আসে অন্যান্য ইউরোপীয় মিত্রদের থেকে। অনিক রহমান, যমুনা নিউজ। ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, গত 24 ঘন্টায় সামরিক বিমান ঘাঁটির অবকাঠামো, গোলাবারুদের ডিপো, ইলেকট্রনিক ওয়েলফেয়ার স্টেশনে হামলা চালিয়েছে রুশ সেনারা। পাশাপাশি কিয়েভের প্রায় 100টি ড্রোন ধ্বংসের দাবিও করেছে দেশটি। রাশিয়ার দাবি, কুরস্কে ইউক্রেনের অবস্থান লক্ষ্য করে চালানো হচ্ছে হামলা। এদিকে ফ্রন্টলাইনে দুপক্ষের মধ্যে ব্যাপক লড়াইয়ের দাবি করেছে ইউক্রেন। কিয়েভ বলছে দেশটির পাল্টা হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার। মস্কোর কয়েক ডজন ড্রোন ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে সামরিক বাহিনী। ইসলামিক স্টেট বা আইএস এর সাথে সম্পৃক্ত 4 জঙ্গিকে হত্যার দাবি করেছে রাশিয়া। বুধবার দেশটির সন্ত্রাস বিরোধী ইউনিট জানায়, দাগেস্তানে অভিযান চালিয়ে তাদেরকে হত্যা করা হয়। দেশটির গণমাধ্যম বলছে, জঙ্গিরা দাগেস্তানে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আঞ্চলিক অফিসে হামলার পরিকল্পনা করছিল, আর এ সময় ঘটনাস্থল থেকে গ্রেনেড লঞ্চার, বিস্ফোরক আর বিপুল গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সম্প্রতি দাগেস্তানে আশঙ্কাজনক হারে বাড়ছে সন্ত্রাসী হামলার ঘটনা। বেশিরভাগ ঘটনায় জঙ্গি গোষ্ঠী আইএস এর সম্পৃক্ততার অভিযোগ পাওয়া গেছে, যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। মিয়ানমারে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাতে যাচ্ছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংয়ের বৈঠকের পর এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় দুদেশের মধ্যে। চুক্তি অনুসারে রাশিয়া রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের অর্থায়ন এবং সরাসরি তত্ত্বাবধানে নির্মিত হবে বিদ্যুৎ কেন্দ্রটি। এর আগে মঙ্গলবার রাশিয়া সফরে যান মিয়ানমারের জান্তা প্রধান। পরে ক্রেমলিন প্রাসাদে রুশ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন তিনি। 2000 সালে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি সংক্রান্ত একটি চুক্তি হয় দুদেশের মধ্যে। মিয়ানমার সামরিক বাহিনীর সবচেয়ে বড় 2 দাতা হিসেবে দেখা হয় রাশিয়ার চীনকে। কিছুদিন আগেই মস্কোর কাছ থেকে 6টি যুদ্ধ বিমান কেনে নেপিদো। পাকিস্তানে গাড়ি বোমা হামলায় কমপক্ষে 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 30 জন। দেশটির নিরাপত্তা বাহিনী জানিয়েছে, মঙ্গলবার ইফতারির পর দেশটির উত্তর পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বান্নু শহরের সেনানিবাসে দেয়ালে বিস্ফোরণের বোঝাই 2টি গাড়ি দিয়ে হামলা চালানো হয়। নিহতদের মধ্যে 7 জনই শিশু। হতাহতদের মধ্যে 10 সেনা সদস্য রয়েছে। বিস্ফোরণের পর গোলাগুলিতে 6 জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানি তালেবানের অঙ্গ সংগঠন জইশ আল ফুরসান নামের একটি সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেছে। আর এই ঘটনায় শোক জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ক্যানারি আইল্যান্ড থেকে কমপক্ষে 57 অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের কোস্টগার্ড। স্থানীয় সময় সোমবার রাতে তাদের উদ্ধার করে গ্র্যান্ড ক্যানারিতে পাঠানো হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন রেড ক্রস জানিয়েছে, তাদের মধ্যে নারী আর শিশুও রয়েছে। আটলান্টিক উপসাগরে উপকূলের অবস্থিত এক স্পেনিশ দ্বীপপুঞ্জের মাধ্যমে অবৈধ অভিবাসীর ইউরোপের প্রবেশের প্রবণতা ক্রমেই বাড়ছে। মূলত মালি, সেনেগাল আর মরক্কোর নাগরিকরা এসব পথে স্পেনে প্রবেশ করতে চেষ্টা করে। চলতি বছর প্রথম 2 মাসেই 8,000-এর বেশি অবৈধ অভিবাসী ক্যানারি আইল্যান্ডে প্রবেশ করেছে, এমনটাও জানায় তারা। নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করে রানওয়েতে প্রবেশ, অতঃপর ফ্লাইটে বাধা, এমন ঘটনা চিলির একটি বিমানবন্দরে। রাষ্ট্রীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, উড্ডয়নের ঠিক আগ মুহূর্তে বিমানের কাছাকাছি অবস্থান করেন ওই ব্যক্তি। পরে হঠাৎ করেই নিরাপত্তা বাধা অতিক্রম করে রানওয়েতে প্রবেশ করেন তিনি। রানওয়েতে অবস্থানরত একটি বিমানের সামনে গিয়ে দাঁড়িয়ে যান তিনি, যেটি টেক অফের জন্য প্রস্তুতি নিচ্ছিল। পরে ওই ব্যক্তিকে আটক করে বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। আর এই ঘটনায় মিনিট 10-এর জন্য বিলম্বিত হয়েছে ওই ফ্লাইটটি। তীব্র ধূলিঝড়ে বিপর্যস্ত হয়ে ব্যস্ত হাইওয়েতে দাঁড়িয়ে পড়ল বেশ কয়েকটি যানবাহন। ধুলায় কিছুই দেখতে না পেয়ে ঘটে বেশ কয়েকটি সংঘর্ষের ঘটনাও। গুরুতর ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি গাড়ি। সোমবার মার্কিন অঙ্গরাজ্য নিউ মেক্সিকোর একটি হাইওয়েতে হয়
এই ঘটনা। তবে দুর্ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অতিরিক্ত শুষ্ক আবহাওয়ার কারণেই গেল কয়েকদিন ধরে অঞ্চলটিতে শক্তিশালী তুষারঝড় দেখা দিচ্ছে। আর এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।